লাগে আর কি। ওকে, এবার দেখো তো কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আগের পরে একটু সমস্যা হচ্ছিল, লাইভে আমাদের কথা শোনা যাচ্ছিল না। ওকে, আশা করি এবার ঠিক আছে। তো কথা যদি শুনতে সমস্যা একটু একটু মেসেজ করো তো ভাইয়া, তোমরা কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। ওকে ওকে, ঠিক আছে তাহলে। ঠিক আছে, তো আমি শুরু করি। আজকে আমরা ডাটা কমিউনিকেশনের চ্যাপ্টার 4 অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এই অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম মূলত আমাদের দুই ধরনের কমিউনিকেশন সিস্টেম আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন আর একটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। তো অ্যানালগ সিগন্যাল নিয়ে ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা শুরু করি। তো অ্যানালগ সিগন্যাল নিয়ে আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোকে আমরা বলতেছি অ্যানালগ কমিউনিকেশন আর কি। তো দেখো, এই চ্যাপ্টারে আমাদের বেশ কিছু বিষয় আছে, তো আমরা শুরু করি। প্রথম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশন। মডুলেশন বলতে কি বোঝানো হচ্ছে যে আমাদের মেসেজ ট্রান্সমিশনের জন্য, অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারে মেসেজ ট্রান্সমিশনের জন্য ক্যারিয়ার সিগন্যালের সাথে মেসেজ সিগন্যালের মিশ্রণ করাকেই আমাদের মডুলেশন বলে। নর্মালি কি হয় যে আমরা যখন একটা মেসেজ ট্রান্সমিট করি, অর্থাৎ এক জায়গায় সেন্ডার থেকে রিসিভারের কাছে ট্রান্সমিট করবে, আমাদের যে মেসেজটা সেটাকে সিগনালে যদি আমরা কনভার্ট করি সেটা খুবই লো ফ্রিকোয়েন্সির হয়, ঠিক আছে। তো এই লো ফ্রিকোয়েন্সির সিগনাল বেশি দূরে ট্রান্সমিট করাটা সম্ভব হয় না। এই জন্য করা হয় কি, হাই ফ্রিকোয়েন্সির একটা সিগনালে করে আমাদের মেসেজ সিগন্যালটাকে ট্রান্সমিট করা হয়। আর এই হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালের সাথে আমাদের লো ফ্রিকোয়েন্সির যে মেসেজ সিগন্যাল, এই দুইটা জিনিসকে মিশ্রণ করাকেই মডুলেশন বলতেছে। বিষয়টা যদি আমরা একটু দেখি যে মডুলেশনে তিন ধরনের সিগন্যাল ব্যবহার করা হয়। কি কি সিগন্যাল? একটা হচ্ছে মেসেজ সিগন্যাল, অর্থাৎ আমি যে ডাটা পাঠাইতে চাচ্ছি, আমার ডাটা, আমার ইনফরমেশন। আরেকটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, অর্থাৎ বহনকারী। আমরা বলতে পারি এটাকে আমরা বাসের সাথে তুলনা করতে পারি, যে আমরা যেটা ট্রান্সমিট করে, যে ট্রান্সফার করে আর কি, অর্থাৎ আমাদের এই মেসেজকে যে পরিবহন করে সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। আর এই মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল মিলিত হয়ে আমাদের মডুলেটেড সিগন্যাল তৈরি হয়, ঠিক আছে। আমরা বিষয়টা যদি একটু দেখি, এই চিত্রটি একটু দেখো, খেয়াল করো যে এখানে এই হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল, লো ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল, ঠিক আছে। এই মেসেজ সিগন্যালের সাথে এই হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, হাই ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি, যত বেশি আমাদের এই যে ওয়েভগুলো থাকবে আমরা বুঝবো তত বেশি আমাদের ফ্রিকোয়েন্সি বেশি তার। তো এই যে মেসেজ সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল এবং মেসেজ সিগন্যালকে মিলে মডুলেশন করে আমাদের তৈরি হলো মডুলেটেড সিগন্যাল। তো আমাদের তিন ধরনের সিগন্যাল, একটা হচ্ছে মেসেজ সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল এবং মডুলেটেড সিগন্যাল। মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল মিলে যে সিগন্যালটা তৈরি হয় তাকেই আমরা বলতেছি মডুলেটেড সিগন্যাল। এরপরে দেখো আমাদের ডিমডুলেশন জিনিসটা কি, যে মডুলেশনের যে কাজটা, অর্থাৎ মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালকে আমাদের তৈরি করে মডুলেটেড সিগন্যাল তৈরি করে, সেই মডুলেটেড সিগন্যাল থেকে মেসেজটাকে আলাদা করা। অর্থাৎ সেন্ডার ডিভাইস থেকে রিসিভার ডিভাইসে যখন যাবে তখন আমাদের রিসিভার কি চাইবে, আমরা যার কাছে ডাটাটা সেন্ড করছি সে চাইবে শুধু ডাটার সাথে এক্সট্রা যে আমাদের সিগন্যাল ছিল সেই সিগন্যালগুলোর তার কোনো প্রয়োজন নাই। তো সেটা করা কি, যে প্রসেসের মাধ্যমে মডুলেটেড সিগন্যাল হতে মেসেজ সিগন্যালকে আলাদা করা হয় তাকেই বলা হচ্ছে ডিমডুলেশন। প্রসেসটা কেমন? এই যে আমাদের মডুলেটর করতেছে কি, আমাদের এই মেসেজ সিগন্যালকে একটা মডুলেটেড সিগন্যাল তৈরি করতেছে। এই মডুলেটেড সিগন্যালটা আমাদের রিসিভার এন্ডে যখন যাবে তখন ডিমডুলেটর এই কাজটা করবে কি, আমাদের এই মেসেজ সিগন্যালটাকে আবার এখানে সেমভাবে অক্ষতভাবে আমাদের রিসিভারের কাছে পৌঁছায় দিবে। তো আমাদের এখানে কয়টা কাজ হচ্ছে, একটা হচ্ছে
মডুলেশন আমাদের মডুলেটর যে করতেছে কি মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালকে যুক্ত করে মডুলেটেড সিগন্যাল তৈরি করতেছে। আবার ডিমডুলেটর করতেছে কি ডিমডুলেটেড সিগন্যাল হতে আমাদের মেসেজ সিগন্যালকে আলাদা করতেছে। এই হচ্ছে আমাদের মডুলেশন এবং ডিমডুলেশন। তোমরা যে কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবা, আমি আবার রিপিট করব বিষয়টা। ওকে, এখন দেখো এই মডুলেশনের প্রয়োজনীয়তাটা কি আসলো, আমি প্রথমে যদিও একটু বলছি, তারপরে দেখো আমরা ভালোভাবে দেখি। অ্যান্টেনার দৈর্ঘ্যকে স্বাভাবিক মানে রাখার জন্য, এখানে কথাটার মানে কি যে অ্যান্টেনার দৈর্ঘ্যকে স্বাভাবিক মানে রাখা বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে, নর্মালি আমরা যে অ্যান্টেনা ব্যবহার করি সেই অ্যান্টেনার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের অ্যান্টেনার মাঝখানে বিভিন্ন অবস্টেকল বা বিভিন্ন বাধা আসতে পারে। তো এই বাধাগুলো থেকে যাতে আমাদের হাই ফ্রিকোয়েন্সিতে মানে তারপরেও যাতে আমাদের সিগন্যালটা পৌঁছাইতে পারি, সেই জন্য আমাদের করা হয় কি এই মডুলেটেড করা হয়, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালে যুক্ত করা হয়। যদি নর্মাল মেসেজটাকে আমাদের পাঠানো লাগতো তাহলে অনেক লম্বা আমাদের অ্যান্টেনা প্রয়োজন হতো, যেটা বাস্তবিকভাবে মানে একটু অসম্ভব আর কি। এরপরে অ্যান্টেনার রেডিয়েটেড পাওয়ার অর্থাৎ রেডিয়েশন অর্থাৎ ছড়ায় যাওয়ার যে ব্যাপারটা সেই বিষয়টা বেড়ে যায় আর কি। সিগন্যাল মাল্টিপ্লেক্সিং করতে সাহায্য করে। মাল্টিপ্লেক্সিং জিনিসটা কি, একসাথে অনেকগুলো সিগন্যাল ট্রান্সফার করলেই তাকে আমরা বলি মাল্টিপ্লেক্সিং। তো সিগন্যাল মাল্টিপ্লেক্সিং করতে সাহায্য করে। এরপরে ব্যান্ডউইথ বাড়ানোর কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ একসাথে বেশি সিগন্যাল পাঠাইতে পারি আমরা এই মডুলেশন করার মাধ্যমে, ঠিক আছে। এরপরে বলছে স্পেস প্রোপাগেশন সুবিধার জন্য। আমাদের তিন ধরনের প্রোপাগেশন আছে, গ্রাউন্ড প্রোপাগেশন, স্পেস প্রোপাগেশন, স্কাই প্রোপাগেশন, ঠিক আছে। তো এই স্পেস প্রোপাগেশনের সুবিধার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। রেডিও কমিউনিকেশনের গোপনীয়তা রক্ষা করা যায়। যখন আমার একটা সিগন্যালকে যখন আমরা রেডিও অর্থাৎ বাতাসের মাধ্যমে ওয়েভের মাধ্যমে ট্রান্সফার করি, তখন যদি আমরা অরিজিনাল ডাটাটা ট্রান্সফার করি, মাঝখানে বাতাসের মধ্যে থেকে ডাটাটা কেউ ধরে নিতে পারে। তো এই জন্য যখন আমরা মডুলেশন করি তখন ডাটাটা কি হয়, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে মিক্স হয়ে যায়, তখন আর সেটাকে অরিজিনাল ডাটাটা ডিমডুলেশন না করে কেউ বুঝতে পারবে না আর কি। তো গোপনীয়তা রক্ষা করা যায় আর কি। সিগন্যালের অপারেশন রেঞ্জ বৃদ্ধি করা যায়। আমরা নর্মালি মডুলেশন করলে হাই ফ্রিকোয়েন্সি যেহেতু আমাদের সিগন্যালের সাথে যুক্ত করি, অনেক দূরে সেটাকে আমরা ট্রান্সফার করতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের মডুলেশনের প্রয়োজনীয়তা। এরপরে মডুলেশনের প্রকারভেদ যদি আমরা দেখি, তো মডুলেশন আমরা দুই ধরনের করে থাকি, একটা হচ্ছে অ্যানালগ মডুলেশন আর একটা হচ্ছে ডিজিটাল মডুলেশন, ঠিক আছে। তো কি অ্যানালগ মডুলেশন, আমরা ফার্স্টলি অ্যানালগ মডুলেশনটা দেখি। তো এই অ্যানালগ মডুলেশন দুইটা ভাগে, আমি বলছি প্রথমে মডুলেশন হচ্ছে দুইটা ভাগে ভাগ করি, অ্যানালগ মডুলেশন, ডিজিটাল মডুলেশন। তো ফার্স্টে আমরা অ্যানালগ মডুলেশন দেখি, যে অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন, অর্থাৎ অ্যানালগ ডাটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার জন্য যে এটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যানালগ ডাটা থেকে অ্যানালগ সিগন্যালে মডুলেশন। আরেকটা হচ্ছে ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার প্রসেসটাকে বলা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। এখন এই প্রকারভেদগুলো অনেকগুলো প্রকার, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আস্তে আস্তে সবগুলো আমরা আলোচনা করব। চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 ওই মডুলেশন নিয়ে আলোচনা করা আছে। তো আমরা প্রকারভেদগুলো একটু ভালোভাবে দেখে নিই। তো দেখো অ্যানালগ মডুলেশনকে দুইটা ভাগে ভাগ করি, অ্যানালগ টু অ্যানালগ আর একটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল। তো অ্যানালগ টু অ্যানালগের মধ্যে আবার দেখো AM বলতে বোঝাচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, এরপরে হচ্ছে আমাদের PM অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডুলেশন, এরপরে হচ্ছে FM ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং PM হচ্ছে ফেজ মডুলেশন, ঠিক আছে। এই জিনিসগুলো কি আমরা দেখব একটু পরে আমাদের অ্যানিমেশনের মাধ্যমে। এরপরে হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগে মডুলেশন করার জন্য আমাদের তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে ASK অ্যামপ্লিটিউড শিফট কিং, ঠিক আছে, অ্যামপ্লিটিউড শিফট কিং। এরপর হচ্ছে FSK ফ্রিকোয়েন্সি শিফট কিং। এরপরে আছে হচ্ছে আমাদের PSK অর্থাৎ ফেজ শিফট কিং। এরপরে এখানে আমাদের অ্যামপ্লিটিউড শিফট কিং এবং ফেজ শিফট কিং মিলে আমাদের আরেকটা মডুলেশন পাই, সেটাকে বলছি কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, ঠিক আছে। এই হলো আমাদের অ্যানালগ মডুলেশন। আমরা যদি ডিজিটাল মডুলেশনের কথা বলি, ডিজিটাল মডুলেশনকেও আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল মডুলেশন অর্থাৎ অ্যানালগ ডাটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার প্রসেসটা, আরেকটা হচ্ছে ডিজিটাল টু ডিজিটাল মডুলেশন অর্থাৎ ডিজিটাল ডাটাকেই ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ট্রান্সমিট করার জন্য আমরা যে মডুলেশনটা করি।
তো এখানেও বেশ প্রকার আছে, আমরা প্রথম একটু একটু করে দেখি। তো অ্যানালগ ডাটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য আমরা তিনটা প্রসেস ব্যবহার করি। একটা হচ্ছে আমাদের পিসিএম, পালস কোড মডুলেশন, পালস কোড মডুলেশন। এরপরে হচ্ছে পিএএম, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। এরপরে হচ্ছে ডেল্টা মডুলেশন। এই তিনটা মডুলেশন আমরা অ্যানালগ ডাটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য ব্যবহার করি। এরপরে হচ্ছে ডিজিটাল টু ডিজিটাল মডুলেশন। এখানে আমরা বেশ কয়েকটি প্রকার দেখি। একটা হচ্ছে স্ক্র্যাম্বলিং, এরপরে হচ্ছে ব্লক কোডিং, এরপরে লাইন কোডিং। এই যে লাইন কোডিং, এই লাইন কোডিংটাই মূলত আমাদের ডিজিটাল মডুলেশনের মানে মেন অংশ। এই লাইন কোডিংয়ে আমরা চ্যাপ্টার 5-এ বেশ বিস্তারভাবে পড়ব। তো দেখো, লাইন কোডিংকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। লাইন কোডিংকে আমরা দেখি প্রথমে ইউনিপোলার। পোলার বলতে কি বোঝায়? পোলারিটি, অর্থাৎ একটা বলতে পারো হচ্ছে যে আমাদের পৃথিবী বলা হয় যে বাইপোলার, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আর কি, অর্থাৎ দুইটা মোড়া বলতে পারো আর কি। তো এরকম যার একটা মাত্র পোলারিটি তাকে বলতেছে ইউনিপোলার আর কি। তো এরকম আমাদের এই পোলারিটির উপর বেশ কিছু জিনিস আছে। পোলার, এরপর হচ্ছে বাইপোলার, এরপরে হচ্ছে মাল্টি লেভেল অর্থাৎ মাল্টিপোলার, এরপরে হচ্ছে মাল্টি ট্রানজিশন। তো প্রত্যেকটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন ইউনিপোলারকে এনআরজেড, নন রিটার্ন টু জিরো, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের পোলারকে এনআরজেড, আরজেড, ম্যানচেস্টার, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, এতগুলো ক্যাটাগরিতে ভাগ করা যায় আর কি। এই প্রত্যেকটা জিনিস চ্যাপ্টার 5-এ আমরা আলোচনা করব। এখন জাস্ট প্রকারভেদটা দেখে নিচ্ছি। বাইপোলারকে আমরা এএমআই এবং সুডো টার্নারি ভাগে ভাগ করি। মাল্টি লেভেলকে 2B 1G, 8B 6T, এরপরে আমাদের মাল্টি ট্রানজিশনকে MLT3, এই ভাগগুলোতে আমরা ভাগ করে থাকি। তো অনেক প্রকারভেদ দেখলাম। তো আমি যদি প্রথম থেকে আরেকবার একটু তোমাদের বিষয়টা একটু স্মরণ করাই দিই। নর্মালি মডুলেশন দুই ধরনের, অ্যানালগ মডুলেশন আর একটা হচ্ছে ডিজিটাল মডুলেশন, ঠিক আছে। তো অ্যানালগ মডুলেশনের প্রকার ছিল হচ্ছে এগুলা, অ্যানালগ টু অ্যানালগ, অ্যানালগ টু ডিজিটাল। এরপরে আমাদের ডিজিটাল মডুলেশনকেও আবার দুই ভাগে, অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু ডিজিটাল। অ্যানালগ টু ডিজিটাল আবার ছিল তিন প্রকার, আবার ডিজিটাল টু ডিজিটালকেও আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি। এরপরে লাইন কোডিংকে আবার বেশ কিছু ভাগে আমরা ভাগ করে ফেলি। এই ছিল হচ্ছে আমাদের মডুলেশনের প্রকারভেদ। এরপরে আমাদের এই চ্যাপ্টারের নাম কি ছিল? চ্যাপ্টার 4 ছিল, প্রথমেই আমরা দেখব যে অ্যানালগ মডুলেশন, অর্থাৎ অ্যানালগ মডুলেশন নিয়েই আমাদের এখানে আলোচনা। আমরা প্রকারভেদগুলো দেখে নিলাম। প্রকারভেদ ডিজিটাল মডুলেশনের বিষয়গুলো আমরা চ্যাপ্টার 5 দেখব। তো অ্যানালগ মডুলেশনের এখানে দেখো অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন, এই তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। অ্যামপ্লিটিউড মডুলেশনটা কি আসলে আমরা যদি দেখি, দেখো আমাদের মডুলেশনের আমরা তিনটা জিনিস দেখছিলাম। একটা ছিল কি? একটা ছিল হচ্ছে আমাদের অ্যানালগ মানে আমাদের একটা ছিল হচ্ছে মডুলেটিং সিগন্যাল, অর্থাৎ আমাদের মেসেজ। আরেকটা ছিল ক্যারিয়ার সিগন্যাল, আরেকটা ছিল হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল। তো এই যে মডুলেটিং সিগন্যাল, এটা হচ্ছে আমাদের মেসেজ, অর্থাৎ আমাদের লো ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল। এই সিগন্যালটাকে আমাদের কি করতে হবে? এখন আমাদের ক্যারিয়ার সিগন্যাল, অর্থাৎ যেই সিগন্যালের মধ্যে মিক্স করে আমরা পাঠাবো সেই সিগন্যালের সাথে, অর্থাৎ ক্যারিয়ার সিগন্যাল। এই ক্যারিয়ার সিগন্যাল, এটা দেখা যাচ্ছে হাই ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল। এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের সাথে আমাদের এই মডুলেটিং সিগন্যালকে মিক্স করে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের মডুলেটেড সিগন্যাল। এখন এই সিগন্যালের একটা বিষয় খেয়াল করলে দেখো যে আমি একটু দেখো এই ফ্রিকোয়েন্সির আমাদের মডুলেটিং সিগন্যালের যেইখানে হচ্ছে আমাদের এখানে এই যে যেই জিনিসটা, এটাকে বলতেছে কি অ্যামপ্লিটিউড। আমরা তোমরা এর আগেও দেখে আসছো 3rd সেমিস্টার 4th সেমিস্টারে যে আমাদের অ্যামপ্লিটিউড জিনিসটা কি। তো অ্যামপ্লিটিউড জিনিসটা আমরা ফার্স্ট চ্যাপ্টারেও দেখছি। তো অ্যামপ্লিটিউড হচ্ছে কি আমাদের এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির এই যে সবচেয়ে উপরের যেটা, এটাকে বলা হচ্ছে কি অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউড এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, আর এই যে নিচের যেটা আছে এটাকে বলতেছি আমরা মিনিমাম অ্যামপ্লিটিউড, তাই না? তো আমাদের এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, সব ফ্রিকোয়েন্সি সেম, অনেক বেশি দ্রুত যাচ্ছে আর কি, এগুলো অনেক সিগন্যাল। তো এই সিগন্যালের মধ্যে আমাদের যেখানে যেখানে যে মডুলেটিং সিগন্যাল, এই মডুলেটিং সিগন্যালের যেখানে দেখো আমাদের অ্যামপ্লিটিউডটা হাই, সেখানে আমাদের এখানে হচ্ছে অ্যামপ্লিটিউডগুলাও ওপরের দিকে গেছে, অনেক বড় বড় ফ্রিকোয়েন্সি করছে, তাই না? এখানে আমরা যদি একটু অন্য কালার নিই, দেখো এখানে ফ্রিকোয়েন্সিগুলো কি অনেক বড় বড় হয়েছে।
আবার যেখানে দেখো এই অ্যামপ্লিটিউডগুলো লো, ঠিক আছে, এখানে দেখো আমাদের অ্যামপ্লিটিউডগুলো অনেক ছোট ছোট হয়েছে আর কি। আবার যেখানে বড় সেখানে আবার অ্যামপ্লিটিউড অনেক বড় বড় হয়েছে, আবার যেখানে লো সেখানে কি হয়েছে, অ্যামপ্লিটিউডগুলো অনেক ছোট ছোট হয়েছে। তাহলে আমার কিভাবে কাজটা হচ্ছে, মূলত আমার অ্যামপ্লিটিউড অনুসারে আমার মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউডগুলো পরিবর্তন হচ্ছে। যেখানে আমার অ্যামপ্লিটিউড হাই সেখানে এখানে আমার মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড বেশি হচ্ছে, যেখানে আমার অ্যামপ্লিটিউড লো সেখানে আমার অ্যামপ্লিটিউডগুলো ছোট ছোট হচ্ছে। এভাবেই মূলত অ্যামপ্লিটিউড মডুলেশন করা হয় আর কি। অর্থাৎ আমাদের অ্যামপ্লিটিউডগুলোকে আমাদের ক্যারিয়ার সিগন্যাল অনুসারে ট্রান্সমিট করা হয়, ঠিক আছে। এরপরে দেখো আমাদের এই যে অ্যামপ্লিটিউড মডুলেশন, এটার ব্যবহার কোথায় মূলত। তো এটা কি বলা হচ্ছে, অ্যামপ্লিটিউড মডুলেশনকে ব্যবহার করা হয় বড় পরিসরে ডাটা ট্রান্সমিট করার জন্য। কেন বড় পরিসরে ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়, এটার খরচ কম। এছাড়া গ্রাউন্ড এবং এয়ার কমিউনিকেশনে টু ওয়ে রেডিও লিঙ্কের ক্ষেত্রে, টু ওয়ে রেডিও লিঙ্ক অর্থাৎ যেটার মাধ্যমে মানে আমরা কি করতে পারি, দুই দিক থেকেই কমিউনিকেশন করা যায় আর কি। তো এক্ষেত্রে অ্যামপ্লিটিউড মডুলেশন ব্যবহার করা হয়। এরপরে আমাদের সুবিধার কথা যদি বলা হয়, যে অ্যামপ্লিটিউড মডুলেশন সিস্টেমকে সহজেই আমাদের আসল সিগন্যাল বের করা যায়। কেন? কারণ হচ্ছে আমাদের যে অ্যামপ্লিটিউডগুলো ছিল সেগুলো শুধুমাত্র এখানে দেখো যে আমাদের অ্যামপ্লিটিউডগুলো ছোট হচ্ছে আর বড় হচ্ছে। আমরা ছোট হলে বুঝে যাচ্ছি সেখানে আমাদের হাই সিগন্যাল মানে আমাদের পজিটিভ সিগন্যাল অ্যামপ্লিটিউড, আর যেখানে লো হচ্ছে সেখানে নেগেটিভ অ্যামপ্লিটিউড। এই জিনিসটা আমরা সহজেই বুঝে যাচ্ছি। তারপরে হচ্ছে রিসিভার টার্মিনালে খুব কম পরিমাণ সার্কিট এলিমেন্ট থাকে যা সিগন্যালকে ডিমোডুলেট করার জন্য। অর্থাৎ শুধুমাত্র আমাদের এই যে আমাদের অ্যামপ্লিটিউডগুলোকে ছোট এবং বড় করার মাধ্যমেই আমাদের কাজগুলো করা হচ্ছে। দাম কম, এরপরের কথা হচ্ছে এটা দাম কম। আর অসুবিধার কথা যদি বলা হয়, সহজেই নয়েজ যুক্ত হয়ে যায়, তাই মূল সিগন্যালের ইফিসিয়েন্সি কমে যায়। অর্থাৎ আমরা ডিমোডুলেট করার সময় আমাদের মেসেজটা কিছুটা নয়েজ যুক্ত হয়ে যেতে পারে আর কি, এটাই একটা অসুবিধা। এরপরে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ওয়েভ ফর্ম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডুলেশন আমরা যদি দেখি তো অ্যামপ্লিটিউড মডুলেশন দেখলাম। ফ্রিকোয়েন্সি মডুলেশন সিস্টেমের মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুসারে, অর্থাৎ মেসেজ সিগন্যাল বলতে আমাদের মডুলেটিং সিগন্যাল বোঝানো হচ্ছে, সেই মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুসারে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হচ্ছিল, যে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমাদের ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড পরিবর্তন হচ্ছিল। আর এখানে ফ্রিকোয়েন্সি মডুলেশনে আমাদের মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুসারে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। তো দেখো এখানে আমাদের মূলত করা হচ্ছে কি, এই যে আমাদের অ্যামপ্লিটিউড, তো এই সিগন্যালটাকে যেখানে এটা হচ্ছে আমাদের ডাটা সিগন্যাল অর্থাৎ আমাদের মেসেজ সিগন্যাল, আর এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল। তো ক্যারিয়ার সিগন্যাল এবং ডাটা সিগন্যাল মিলে কি হচ্ছে, মূলত যেখানে আমাদের কি হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড যেখানে হাই, অর্থাৎ যেখানে হাই অ্যামপ্লিটিউড সেখানে আমার ফ্রিকোয়েন্সিগুলো অনেক বেশি, আবার যেখানে লো অ্যামপ্লিটিউড সেখানে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো কম, মানে আমাদের ফ্রিকোয়েন্সি এখানে দেখতে পাচ্ছি কম। আবার যেখানে ফ্রিকোয়েন্সি হাই সেখানে আবার আমাদের ফ্রিকোয়েন্সি বেশি। অর্থাৎ আমাদের এই মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুসারে এখানে ফ্রিকোয়েন্সি কমানো বা বাড়ানো হচ্ছে আর কি। অ্যামপ্লিটিউড যখন বেশি ফ্রিকোয়েন্সিকে তখন লো হাই, এবং অ্যামপ্লিটিউড যখন লো তখন ফ্রিকোয়েন্সিকেও লো করে দেওয়া হচ্ছে আর কি। এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশনের প্রসেস। তো দেখো এখানে থেকেও আমরা দেখলে বুঝতে পারি, যখন অ্যামপ্লিটিউড হাই তখন আমাদের এই মডুলেশনের ফ্রিকোয়েন্সিগুলোও হাই, যখন অ্যামপ্লিটিউড লো এখানে ফ্রিকোয়েন্সিও লো হয়ে গেছে। আবার সেমভাবে ফ্রিকোয়েন্সি হাই হলে আমাদের এখানের ফ্রিকোয়েন্সিও হাই হয়ে গেছে, লো হইলে ফ্রিকোয়েন্সি লো হয়ে গেছে। এভাবেই মূলত ফ্রিকোয়েন্সি মডুলেশন কাজ করে। তো ফ্রিকোয়েন্সি শিফট ঘটার হার আরেকটা জিনিস, যে রেট অফ ডেভিয়েশন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি কী হারে পরিবর্তন হবে সেই জিনিসটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট ঘটার হার। তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বা শিফট ঘটার হার পরিমাণ নির্ভর করে অডিও সিগন্যালের অ্যামপ্লিটিউড, অর্থাৎ অডিও সিগন্যালের অ্যামপ্লিটিউড বলতে বোঝানো হয় যখন আমরা জোরে কথা বলবো তখন অ্যামপ্লিটিউড বেশি হবে, আর যখন আস্তে কথা বলবো তখন অ্যামপ্লিটিউডটা কম হবে আর কি। অর্থাৎ শব্দের লাউডনেস যত বেশি হবে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন তত বেশি হবে। তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে কি, ফ্রিকোয়েন্সিটা শিফট করবে কিভাবে, তো ফ্রিকোয়েন্সিটা শিফট করবে হচ্ছে আমার
অ্যামপ্লিটিউডের উপরে, আর অ্যামপ্লিটিউড নির্ভর করে আমাদের অডিও সিগন্যালের লাউডনেসের উপর। আমি জোরে কথা বললে আমার অ্যামপ্লিটিউড বেশি হবে, আস্তে কথা বললে অ্যামপ্লিটিউড কম হবে। তোমরা যদি কেউ ভিডিও এডিটিং বা এই টাইপের কাজ করে থাকো, দেখবা যে তোমাদের এডিটিংয়ের সময় যেখানে জোরে কথা বলছো সেখানে তোমাদের এরকম আমাদের অ্যামপ্লিটিউড একটু বেশি বেশি কারে দেওয়া আছে, আর যেখানে আস্তে কথা বলা হয় সেখানে আস্তে দেখানো হয় আর কি। তো এরকম আর কি। তো ফ্রিকোয়েন্সি ডিভিশন হার সিগন্যাল ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করে আর কি। সিগন্যাল ফ্রিকোয়েন্সি বলতে আমাদের মেসেজ অর্থাৎ অডিও যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটার উপরে নির্ভর করতেছে আর কি। ওকে, তো এরপরে আমাদের আরেকটা ছিল হচ্ছে অ্যানালগ মডুলেশনের মধ্যে, সেটা হচ্ছে ফেজ মডুলেশন, অর্থাৎ ফেজকে পরিবর্তন করা। এইখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যেই ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন অলমোস্ট সেম, অর্থাৎ প্রায় একই রকম। তো দেখো, যেরকম আমি যদি বলি, এই হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল, ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল, উপরেরটা ক্যারিয়ার সিগন্যাল, নিচেরটা মেসেজ সিগন্যাল। তো এই দুইটা মিলে আমাদের মডুলেটেড সিগন্যাল তৈরি হয়েছে। তো এই মডুলেটেড সিগন্যালে দেখো, যেখানে আমার হচ্ছে যে ফ্রিকোয়েন্সি হাই, সেখানে আমার সিগন্যালগুলো কি হয়েছে, আমার হাই হয়েছে। আবার যেখানে লো, সেখানে কি হয়েছে, আমাদের ফ্রিকোয়েন্সি কম হয়েছে। আবার যখন সিগন্যাল হাই, তখন আমার ফ্রিকোয়েন্সিগুলো আবার বেশি হয়েছে। আবার যখন সিগন্যাল লো, তখন ফ্রিকোয়েন্সিগুলো আবার হাই হয়েছে। বাট হালকা একটু পার্থক্য আছে ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন, ঠিক আছে। দেখো, এখানে আমার ফেজটা যখন চেঞ্জ করতেছে, তখন কিন্তু আমার এই জিনিসগুলা হাই বা লো হচ্ছে। এখানে তখন দেখো, লো থেকে যখন হাই হচ্ছে তখন এখানে আমার ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে, আবার হাই থেকে যখন লো হচ্ছে তখন আমার ফ্রিকোয়েন্সি কম হচ্ছে আর কি। অর্থাৎ এখানে ফেজটা চেঞ্জ করার সময় আমার আমার মানে ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে, বা ফেজটা চেঞ্জ করার সময় আমার ফ্রিকোয়েন্সিটা কমতেছে আর কি। এটাই হচ্ছে পার্থক্য। একটা হচ্ছে ফেজ চেঞ্জের সময়, আরেকটা হচ্ছে আমাদের নর্মাল সময়। ফ্রিকোয়েন্সি মডুলেশনে আমাদের নর্মালি ফ্রিকোয়েন্সি যখন হচ্ছে অ্যামপ্লিটিউড যখন হাই থাকে, তখন আমার ফ্রিকোয়েন্সিটা কমা বা বাড়া হয়, আবার অ্যামপ্লিটিউডটা যখন লো থাকে তখন কমা বা বাড়া হতো। বাট এখানে হাই থেকে যখন লো ফেজ চেঞ্জ করতেছে, তখন আবার লো থেকে যখন হাই ফেজ চেঞ্জ করতেছে, তখন আমার ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে। আবার হাই থেকে যখন লো হচ্ছে তখন ফ্রিকোয়েন্সিটা কমতেছে। এটাকে বলতেছি আমরা ফেজ মডুলেশন। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে আমাদের দেখো, আমাদের অ্যানালগ মডুলেশন ছিল দুই ধরনের। একটা হচ্ছে যে অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন, আর একটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল মডুলেশন। অ্যানালগ টু অ্যানালগ মডুলেশনের যেটা ছিল AM, FM এবং PM, অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশন, যে তিনটা আমরা দেখলাম। আরেকটা ছিল ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন, অর্থাৎ ডিজিটাল ডাটা থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার প্রসেসটা। সেটার ক্ষেত্রে আমাদের ছিল যে ASK, FSK এবং PSK, অ্যামপ্লিটিউড শিফট কিং, ফ্রিকোয়েন্সি শিফট কিং এবং ফেজ শিফট কিং, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো একটু দেখব। সুবিধা অসুবিধা দেখার আগে আমরা জিনিসটা, তোমাদের বইতে শুধু সুবিধা এবং অসুবিধা দেওয়া আছে এক পেজের মধ্যেই। তো আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখব বিষয়গুলো, জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে। তো ডিজিটাল টু অ্যানালগ যে মডুলেশন, ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন করার জন্য আমাদের যে মেসেজ সিগন্যাল কি হবে, ডিজিটাল সিগন্যাল হয় বাইনারি 0 এবং 1। সেই ডিজিটাল সিগন্যালকেই আমাদের অ্যানালগ সিগন্যালের সাথে মডুলেটিং করে মডুলেটেড সিগন্যাল তৈরি করতে হবে। তো এই ডিজিটাল সিগন্যাল হচ্ছে 0 এবং 1 এগুলো, এবং আমাদের ক্যারিয়ার সিগন্যাল, সেহেতু আমাদের অ্যানালগ সিগন্যালে কনভার্ট করব, ক্যারিয়ার সিগন্যালটা আমাদের অ্যানালগে হবে, স্বাভাবিক বিষয়। তো এই মেসেজ অর্থাৎ আমাদের বাইনারি 0 এবং 1 সাথে ক্যারিয়ার সিগন্যালকে যখন আমরা যুক্ত করি, তখন আমরা এরকম একটা মডুলেটেড সিগন্যাল পাই। তো এখানে আমাদের তিনটা জিনিস ছিল, একটা হলো ASK, FSK এবং PSK। তো আমাদের জিনিসগুলো কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি, দেখো ASK অ্যামপ্লিটিউড শিফট কিং, ঠিক আছে। তো অ্যামপ্লিটিউড শিফট কিং এখানে করতেছে কি, যে আমাদের এই হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল বাইনারি 1 এবং বাইনারি 0, আবার বাইনারি 1, আবার বাইনারি 0। তো এটা কাজ করতেছে কিভাবে, দেখো আমাদের যেই এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল। এখান থেকে আমাদের মডুলেটেড সিগন্যালটা কিভাবে আসলো, যখন আমাদের মেসেজ সিগন্যাল হচ্ছে হাই অর্থাৎ 1, তখন আমাদের মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সিগুলো নর্মালি যাচ্ছে, হাই হচ্ছে, লো হচ্ছে, হাই হচ্ছে, লো হচ্ছে। আবার যখন হচ্ছে আমাদের সিগন্যালটা হচ্ছে 0, তখন আমাদের এই সিগন্যালটাও 0তেই থেকে যাচ্ছে, হাই বা লো কোনোটাই হচ্ছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে সিস্টেম। তা
তা এরপরে দেখো আবার যখন হাই হচ্ছে তখন ফ্রিকোয়েন্সিগুলো নর্মালি হাই লো আমাদের ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির অনুসারে সেম টু সেম যাচ্ছে। আবার যখন লো হচ্ছে তখন আমাদের এই ফ্রিকোয়েন্সিটাও জিরো হয়ে যাচ্ছে। এভাবেই মূলত আমাদের অ্যামপ্লিটিউড শিফট কিং করা হয়ে থাকে। তো এটার সুবিধা অসুবিধাগুলো আমরা একটু দেখে নিই। কম খরচেই অ্যামপ্লিটিউড শিফট কিং মডুলেশন এবং ডিমোডুলেশন প্রসেস সম্পন্ন করা যায়। কেন কম খরচে? দেখো এখানে শুধুমাত্র আমার ক্যারিয়ার সিগন্যালের সাথে কিন্তু আমার কোনো সিগন্যাল অ্যাড করা লাগতেছে না, জাস্ট খালি ক্যারিয়ার সিগন্যাল অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। যেখানে আমার জিরো সেখানে শুধু ক্যারিয়ার সিগন্যালটা বন্ধ করে রাখতেছি, তাহলেই আমার কাজ হয়ে যাচ্ছে। তো এটার জন্যই এটার খরচ খুব কম, ঠিক আছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো এর মাধ্যমে ডিজিটাল থেকে অ্যানালগ সহজেই রূপান্তর করা যায়। সহজে কেন রূপান্তর করা যায়? কারণ হচ্ছে আমরা যখন দেখবো যে সিগন্যাল আছে সেটা মানে 1, যখন দেখবো সিগন্যাল নাই তার মানে হচ্ছে 0। তো খুব সহজে একদমই চোখে দেখেও সেটা আমরা মানে করতে পারি, সেজন্য এটা খুবই সহজ একটা প্রসেস। এরপরে হচ্ছে অন অফ কিং এএসকে ইনফরমেশন ট্রান্সমিশনের প্রয়োজনীয় ইমার্জেন্সিকে সেভ করে। অন অফ কিং বলতে কি বোঝানো হচ্ছে যে এই যে আমার ফ্রিকোয়েন্সি আমার যখন 1 হয় তখন শুধুমাত্র অন করব, আর যখন 0 থাকে তখন আমরা সেটাকে অফ করে দিব আর কি। তো এই অন অফ কিং এর মাধ্যমে আমাদের এনার্জিও কিন্তু সম্পূর্ণ লাগতেছে না, তো এটার জন্য এনার্জিকেও সেভ করতেছে। তো অসুবিধার কথা যদি বলি, অতিরিক্ত ব্যান্ডউইথ প্রয়োজন হয়, কারণ হচ্ছে যে আমাদের এই যে ডাটাটা হাই ফ্রিকোয়েন্সির আমার ইয়েটা পাঠানো লাগে আর কি, তো এই জন্য আমার অতিরিক্ত ব্যান্ডউইথ প্রয়োজন হয় এবং পাওয়ার অপচয় হয়। আর আমাদের পিএসটিএন পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক এর বিভিন্ন রাউট এবং নয়েজ এবং ডিস্টরশনের কারণে এএসকে সঞ্চালনে অসুবিধা হয়। কারণ কি যে আমাদের এটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্যারিয়ার সিগন্যালের উপর ডিপেন্ড করতেছে। তো আমাদের এই যে পাবলিক সুইচিং টেলিফোনি নেটওয়ার্ক, এখানে কি করা হয় বিভিন্ন ধরনের রাউট করা থাকে, তো বিভিন্ন ধরনের নয়েজ ডিস্টরশন তো একটা থেকে আরেকটা হওয়ার কারণে আমাদের এই এএসকে অর্থাৎ অ্যামপ্লিটিউড শিফট কিং এর মাধ্যমে ডাটা ট্রান্সফারটা একটু ঝামেলা হয়ে যায়। এই হলো সুবিধা এবং অসুবিধা। তো এরপরে আমরা যদি ফ্রিকোয়েন্সি শিফট কিংটা দেখি, তো ফ্রিকোয়েন্সি শিফটিংয়ে এই হলো আমাদের মেসেজ সিগন্যাল 0, 1 এবং 0 এবং ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে এই গেল। তো এই ক্যারিয়ার সিগন্যাল এবং মেসেজ সিগন্যালের মাধ্যমে কাজটা কীভাবে হচ্ছে দেখো, যে আমার যখন ফ্রিকোয়েন্সি শিফট কিং অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে শিফট করা হবে, কিভাবে শিফট করা হবে? আমাদের যখন হাই থাকবে তখন আমার ফ্রিকোয়েন্সিটা বেশি থাকবে, আবার যখন 0 হচ্ছে অর্থাৎ লো হচ্ছে তখন ফ্রিকোয়েন্সিটাকেও লো করে দেওয়া হচ্ছে। আবার যখন হাই হচ্ছে তখন ফ্রিকোয়েন্সিটা হাই থাকতেছে, আবার যখন লো হচ্ছে তখন ফ্রিকোয়েন্সিটাকে আবার লো করে দেওয়া হচ্ছে। সেমভাবে হাই হলে আবার ফ্রিকোয়েন্সিটাকে হাই করে দেওয়া হচ্ছে পাশের রুমে। তো এইভাবে মূলত আমাদের ফ্রিকোয়েন্সি শিফট করে করে আমাদের মেসেজকে ট্রান্সমিট করা হয় বাইনারি ডাটাকে আমাদের অ্যানালগ সিগন্যালের মাধ্যমে। তো এই ফ্রিকোয়েন্সি শিফট কিং এর যদি সুবিধা অসুবিধার কথা বলি, তো ফ্রিকোয়েন্সি শিফট কিং এর আমি একটু বলে দিই। ফ্রিকোয়েন্সি শিফট কিং এর এখানে আমার স্লাইড অ্যাড করা হয়নি ভুলবশত। তো ফ্রিকোয়েন্সি শিফট কিং এর তোমার হচ্ছে যে একটা মানে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, যেহেতু আমার এটা ফ্রিকোয়েন্সির উপরই নির্ভর করতেছে, তো এটার মানে আমরা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রিসিভিং সিগন্যালের মাধ্যমে আমরা এটা কি করতে পারি, রিসিভ করতে পারি আর কি, ঠিক আছে। আর এটাতে আমরা যেহেতু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি শুধু রিসিভ করতেছি, অন্য কোনো ফ্রিকোয়েন্সি তো রিসিভ করতেছি না, তো সেই জন্য আমাদের এই ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রিসিভ করতেছি, বাকি ফ্রিকোয়েন্সি সেটা নয়েজ হোক ডিস্টরশন হোক বা যাই হোক সেগুলো তো আমরা রিসিভই করতেছি না, সেই জন্য আমাদের নয়েজ পাওয়ার সম্ভাবনা খুবই কম এই ফ্রিকোয়েন্সি শিফট কিং এর মাধ্যমে, ঠিক আছে। আর অসুবিধা যদি বলা হয় যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথ হইতে হবে অবশ্যই কি নির্দিষ্ট, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সিটাই রিসিভ করতেছি এই জন্য এই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মধ্যে থাকতে হবে, এটা কম বেশি হওয়া যাবে না। তো এই হলো ফ্রিকোয়েন্সি শিফট কিং। আর একটু যদি বলি ফেজ শিফট কিং, ঠিক আছে। ফেজ বলতে বোঝানো হচ্ছে, দেখো এখানে বলছি বিট 1 মানে হচ্ছে 0 ফেজে চলবে, আর বিট 0 মানে হচ্ছে 180 ডিগ্রি ফেজে ঘুরে যাবে। কিভাবে দেখো, প্রথমে যখন বিট 1 নর্মালি এই 0 থেকে শুরু করে আমার জার্নি শুরু, আবার যখনই 0 হয়ে যাচ্ছে দেখো সে উল্টা দিক 180 ডিগ্রি থেকে উল্টা দিক থেকে সে তার ফেজগুলো ঘুরাই দিছে আর কি। অর্থাৎ যখনই আমার 0 হবে তখনই আমার ফেজ উল্টা দিক দিয়ে ঘুরবে, আবার যখন 1 হবে তখন আবার 0 ডিগ্রি থেকে ঘোরা শুরু করবে আর কি।
আবার এই তোমার ধরো যতক্ষণ 1 আছে ততক্ষণ 0 ডিগ্রি থেকে সেমভাবে ঘুরতেছে, আবার যখনই যে 0 হয়েছে তখনই সে আবার ফেস ঘুরাই দিছে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে শুরু করে এইভাবে আমার ফেসটাকে উল্টায় দিছে। ঠিক আছে, তো এইভাবেই মূলত ফেসকে শিফট করার মাধ্যমে আমাদের ফেস শিফট কিং কাজ করে থাকে আর কি। ঠিক আছে, তো এই ফেস শিফট কিং এর সুবিধা যদি বলি, খুব সহজেই ইমপ্লিমেন্ট করা যায়, যাতে শুধুমাত্র আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা লাগে না, কিছুই চেঞ্জ করা লাগে না। আমাদের এই যে ক্যারিয়ার সিগন্যাল আছে সেটাকে কিন্তু আমরা কিন্তু কমা বাড়ানো কিছুই করতেছি না, শুধুমাত্র ফেসটা ঘুরাই দিলেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো খুব সহজে ইমপ্লিমেন্ট করার জন্য এই জন্য আজকাল এফএসকে এবং এএসকে চেয়ে পিএসকে অর্থাৎ ফেস শিফট কিংকে কমিউনিকেশনে বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এই বিপিএসকে বাইনারি ফেস শিফট কিং, এটাকেই বলা হয় ফেস শিফট কিং। ঠিক আছে, ফেস শিফট কিংও বলা হয়, বাইনারি ফেস শিফট কিংও বলা হয়ে থাকে। তো এফএসকে এর মতো ব্যান্ডউইথের কোনো সীমাবদ্ধতা নাই, আমরা যেই ব্যান্ডউইথেই পাঠাই না কেন শুধুমাত্র আমাদের ফেসটাকে শিফট করে করে আমরা ডাটাটা পেয়ে যাচ্ছি। এরপরে এএসকে এর মতো নয়েজ সহজে পিএসকে এর ক্ষতি করতে পারে না, কারণ নয়েজ আমাদের জায়গায় থাকে, আমরা শুধুমাত্র ফেসকেই দেখব, আমরা ফেজ অনুসারে আমরা বাইনারি 0-1 ডাটাটাকে রিসিভ করব। অসুবিধা যদি বলি, ছোট ছোট পার্থক্য নির্ণয়ে পিএসকে এর মতো ইকুইপমেন্ট অ্যাবিলিটি সীমিত থাকে, অর্থাৎ ছোট ছোট বিষয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে আর কি, তার এটাই বোঝানো হচ্ছে আর কি। তো এরপরে এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা আছে। ঠিক আছে, এখন গাণিতিক সমস্যাগুলো তোমাদের বোর্ডে করাইলে ভালো হতো। এই যে বিষয়গুলো আশা করি তোমাদের বোর্ডে বোঝানোর থেকে তোমাদের স্লাইডে এই বিষয়গুলো দেখাইলাম, এটা তোমাদের জন্য ভালো হইলো। তবে গাণিতিক সমস্যাগুলো বোর্ডে দেখালে ভালো হইতো, তারপরেও আমি স্লাইডে অ্যাড করে রাখছি, যেহেতু তোমাদের বইয়ের জন্য আমার করাই লাগবে। তো স্লাইড অ্যাড করা আছে, আমি একটু দেখাই, যদি বুঝতে সমস্যা হয় তোমরা জানাবা, আমি বোর্ডে আবার ম্যাথগুলো করাই দিব। ঠিক আছে, ওকে। তো দেখো 100 হার্টজ ক্যারিয়ার সুইচিং বিশিষ্ট, ক্যারিয়ার সুইচিং বলতে আমাদের যেই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মধ্যেই আমাদের আসলে কি করা হয়, একটা নির্দিষ্ট সাপোজ ধরো মোবাইল কোম্পানি, সিম অপারেটর কোম্পানি, তারা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মধ্যেই তাদের নেটওয়ার্ক বিভিন্ন সিমকে তারা ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে আর কি। তো এটাকে রেঞ্জটাকে বলা হচ্ছে ক্যারিয়ার সুইচিং। তো একটা 100 কিলো হার্টজ ক্যারিয়ার সুইচিং বিশিষ্ট একটি এফএম ক্যারিয়ারের মডুলেশন ইন্ডেক্স কত হবে যখন মডুলেটিং সিগন্যাল 5 কিলোহার্টজ। ঠিক আছে, তো এটার আমাদের কি করতে হবে, মডুলেশন ইন্ডেক্সটা নির্ণয় করতে হবে। তো আমি খুব বেশি ডিটেলসে যাব না, আমি জাস্ট বিষয়গুলো একটু দেখাই দিই। দেখো এখানে দেওয়া আছে কি, ক্যারিয়ার সুইচিং দেওয়া আছে 100 কিলোহার্টজ, আমাদের মডুলেটিং সিগন্যাল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি ডিভিয়েশনটা আমরা ফর্মুলার মাধ্যমে বের করব। তো ক্যারিয়ার সুইচিং হচ্ছে 100 কিলোহার্টজ, এরপরে আমাদের মডুলেটিং সিগন্যাল অর্থাৎ মডুলেটিং ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে 5 কিলোহার্টজ। ঠিক আছে, তো এখান থেকে আমাদের মডুলেশন ইন্ডেক্সটা বের করতে হবে। তো মডুলেশন ইন্ডেক্স বের করার জন্য আমাদের কিছু সূত্র লাগে, এটা বোর্ডে করালে ভালো হতো। তো দেখো, তা আমরা জানি ক্যারিয়ার সুইচিং যেটা, ঠিক আছে, এই যে ক্যারিয়ার সুইচিং যেটা দেওয়া আছে, ক্যারিয়ার সুইচিং ইজ ইকুয়াল টু 2 ইনটু ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের সাথে আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা আমাদের লাগবে মডুলেশন ইন্ডেক্স বের করার জন্য, তো এই ডেলএফকে আমরা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হিসেবে চিনে থাকি আর কি। তো ডেলএফ ইজ ইকুয়াল টু সিএস ডিভাইডেড বাই 2, এটা এদিকে চলে আসলে হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন পেলাম 50 কিলোহার্টজ। এখন এখান থেকে মডুলেশন ইন্ডেক্সটা আমরা খুব সহজেই বলতে করতে পারি ডেলএফ বাই ডেলএম, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডিভাইডেড বাই মডুলেটিং সিগন্যাল ইজ ইকুয়াল টু আমাদের মডুলেশন ইন্ডেক্স হয় আর কি। তো এখান থেকে আমরা মডুলেশন ইন্ডেক্সের ফর্মুলাটা আমরা পেয়ে যাই। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের একটা ম্যাথ। এরপরে ধরো আরেকটা ম্যাথ দেওয়া আছে, দেখো যে একটি এফএম ট্রান্সমিশনের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, এখানেও ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন দেওয়া আছে এটা। তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আমি কিন্তু বলছিলাম আমাদের যখন ফ্রিকোয়েন্সি মডুলেশন পড়ছিলাম তখন। তো যদি ব্রডকাস্ট এই যে 88 থেকে 108 মেগাহার্টজ ব্যান্ডের এবং টিভি ব্রডকাস্টের অংশ হিসেবে কাজ করে, তবে পার্সেন্ট মডুলেশন অর্থাৎ শতকরাতে মডুলেশনটা কত হবে? কোশ্চেনটা শুনে হয়তো বুঝতে পারো না, তো আমি দেখো এখানে বিষয়টা একটু বুঝাই দিই। যে ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন ব্যান্ডের জন্য, মানে অর্থাৎ এফএম ট্রান্সমিশন ব্যান্ডের জন্য, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে কমার্শিয়াল এফএম এর ক্ষেত্রে এটা হচ্ছে যে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু আর কি বলতে পারো, যেটা ফিক্সড। তো ঠিক আছে, তো এফএম ট্রান্সমিশন ব্যান্ডের জন্য আমাদের কি বলে ফ্রিকোয়েন্সি ডিভিয়েশন হচ্ছে যে কি আমাদের 75 কিলোহার্টজ। ঠিক আছে, তো এখান থেকে আমরা পার্সেন্ট মডুলেশন যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? আমাদের দেখো
যে ম্যাক্সিমামটা আছে আর অ্যাকচুয়ালটা আছে সেটার রেশিওটাই হবে হচ্ছে আমাদের পার্সেন্ট মডুলেশন, সেটার সাথে জাস্ট 100 গুণ করে দিতে হবে আর কি। তাহলে আমাদের এখানে এই যে আমাদের দেওয়া আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন 18.75 কিলোহার্টজ, তো এবং আমাদের কমার্শিয়াল এফএম এর ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 75 কিলোহার্টজ, যেটা আমরা জানি। তো এটার সাথে জাস্ট 100 গুণ করে দিলে পার্সেন্ট মডুলেশন চলে আসে, অর্থাৎ 20% ফ্রিকোয়েন্সি আমরা ট্রান্সমিট হয় আর কি, ঠিক আছে। তো এরপরে টিভি ব্রডকাস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 25 কিলোহার্টজ, আর এখানে তাহলে টিভি ব্রডকাস্টের ক্ষেত্রে কত হবে, সেমভাবে যে আমাদের দেওয়া আছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন 18.75 কিলোহার্টজ এবং ম্যাক্সিমাম হচ্ছে 25 কিলোহার্টজ, তো সেখান থেকে আমরা পাই 75% মডুলেশন, ঠিক আছে। তো এখান থেকে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন একটি ফ্রিকোয়েন্সি সিগন্যালের রেস্টিং ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা দেওয়া আছে, যখন 5 কিলোহার্টজের সিগন্যাল ফ্রিকোয়েন্সি দ্বারা মডুলেট করা হয়, অর্থাৎ এই সিগন্যাল দ্বারা সেটাকে কী করা হচ্ছে, মডুলেট করা হচ্ছে। সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যদি হয় এটা, তাহলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ক্যারিয়ার সুইচিং, মডুলেশন ইন্ডেক্স, পার্সেন্ট মডুলেশন, ওয়েভফর্ম, ছোট ছোট সূত্রের মাধ্যমে এই সবগুলো নির্ণয় করতে হবে আর কি। তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে কি, আমরা যে ডেল এফ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম এবং ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট আর কি, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম দেওয়া আছে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 105 এবং রেস্টিং ফ্রিকোয়েন্সি অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে আমাদের এই স্টেবল ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 105। তো এখান থেকে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা আমরা পেয়ে গেলাম। এখানে মেগাহার্টসে দেওয়া আছে, মেগাহার্টসটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ দিই তাহলে সেটা আমাদের কিলোহার্টজ হয়ে যায়। তো এভাবে রাখলেও হবে, আবার যদি এভাবে 30 কিলোহার্টজ লেখা হয় তাতেও হবে, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে ক্যারিয়ার সুইচিং আমরা প্রথম ম্যাথে দেখছিলাম 2 ইন্টু আমাদের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, এটা ইজ ইকুয়াল টু আমাদের ক্যারিয়ার সুইচিং। তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আমরা এখান থেকে পেয়ে গেছি অলরেডি, তো আমাদের ক্যারিয়ার সুইচিং 2 ইন্টু 30 দিলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের 60 কিলোহার্টজ। এরপরে পার্সেন্ট মডুলেশন, পার্সেন্ট মডুলেশন হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন এবং মডুলেটিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমাদের ম্যাথে, মডুলেটিং ফ্রিকোয়েন্সি কই, এই যে যখন সিগন্যাল ফ্রিকোয়েন্সি বা মডুলেটিং ফ্রিকোয়েন্সি যেটাই বলো একই কথা। তো 5 কিলোহার্টজ হচ্ছে সিগন্যাল ফ্রিকোয়েন্সি দ্বারা মডুলেট করা হয়, তো আমাদের মডুলেটিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। সিম্পল ম্যাথ বা টার্মগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আসলে কোনটা কোথায় বসবে এই বিষয়গুলো ধরাটা একটু কঠিন হয়ে যায় আর কি। তো আপাতত দেখায় রাখি, পরে আমরা নেক্সট চ্যাপ্টারে আরও অনেক ম্যাথ করবো, আমি বিষয় টার্মগুলো নিয়ে পরবর্তীতে সুযোগ ফাঁকে দেখাই দেবো আর কি। আর পার্সেন্ট মডুলেশন আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন অ্যাকচুয়াল এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন সাথে 100 গুণ করলে আমরা পার্সেন্ট মডুলেশনটা পেয়ে যাই আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের ম্যাথগুলো, আর কিছু ছিল কি? ওকে, এবার নিম্নতম ফ্রিকোয়েন্সি। তো নিম্নতম ফ্রিকোয়েন্সি হচ্ছে কি, যে 105 হচ্ছে আমার রেস্টিং ফ্রিকোয়েন্সি, সেখান থেকে যদি আমি আমার যেই ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা বাদ দিই তাহলে আমার মিনিমাম ফ্রিকোয়েন্সিটা আমরা পেয়ে যাই আর কি। তো এই হচ্ছে আমাদের, তো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা আসলে না বোঝাই দিয়ে এখানে ইকুয়েশনটা ক্লিয়ার করা সম্ভব না, তো আমি এই ম্যাথটা আর করাইলাম না। তো এই পর্যন্তই, তো সবাই ভালো থেকো। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের জাভা একটা ক্লাস আছে, তো জাভা ক্লাসটা আমি কিছুক্ষণ পরেই তোমাদের কম্পিউটারে জাভা প্রোগ্রামগুলো, এগুলো অনেকগুলো প্রোগ্রাম শুধু চ্যাপ্টার 2-তে, তো এই প্রোগ্রামগুলো আমরা করে বুঝলে ভালো হবে। তো আমি ক্লাসের লিঙ্কটা একটু পরেই তোমাদের দিচ্ছি, ঠিক আছে।